আজকে তোমাদের আগের দিনকে 16 অনুশীলনী হয়েছিল। 17 অনুশীলনীতে তোমাদের সম্পাদ্য আছে, আর 18তে সদৃশতা সংক্রান্ত উপপাদ্য আছে। তো আমি মোটামুটি ত্রিকোণমিতিটা যেহেতু একবারও স্টার্ট হয়নি এখনও, মানে আমি ক্লাসে কিছুটা বলেছিলাম, আর আজকে ত্রিকোণমিতিটা স্টার্ট করে দিচ্ছি। ত্রিকোণমিতির ক্ষেত্রে কি বলেছে দেখো, প্রথমে যেটা বুঝতে হবে সেটা হচ্ছে যে কোন ধনাত্মক কোণ কোনটা ঋণাত্মক কোণ, এই পার্টটা একটু বুঝতে হবে। ত্রিকোণমিতি কোণের ক্ষেত্রে ঘূর্ণায়মান রশ্মির দিকে ও তার ফলে সৃষ্ট কোণের পরিমাপ উভয়ের বিচার করা হয়। ঘূর্ণায়মান রশ্মিটি যদি ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘোরে তাহলে উৎপন্ন কোণটিকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে যদি ঘোরে তাহলে উৎপন্ন কোণটিকে রীতি অনুসারে ধনাত্মক কোণ বলে, এবং রশ্মিটি যদি ঘড়ির কাঁটার দিকে ঘোরে তাহলে এটাকে বলা হয় ঋণাত্মক কোণ। ঘড়ির কাঁটার দিকে ঘুরলে দেখো এখানে ছবির মাধ্যমে দেখিয়েছে ঋণাত্মক কোণ, আর ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরলে ধনাত্মক কোণ। আমরা যে কোণটা ইউজ করি জেনারেলি, বা যে কোণ এতদিন ধরে আমরা করে এসেছি, সেটা কিন্তু প্রত্যেকে ধনাত্মক কোণ, অর্থাৎ ঘড়ির কাঁটার বিপরীত দিকে। আমরা যখন দেখবে কাঁটা কম্পাসের সাথে চাপ নিই তখন উপরের দিকে এরকমভাবে চাপটা নেওয়া হয়, তার মানে ঘড়ির কাঁটার বিপরীত দিকে আমরা কোণটা আঁকি, এই জন্য ধনাত্মক কোণ সবগুলো। তাহলে এটা মাথায় থাকবে যে ধনাত্মক কোণ আর ঋণাত্মক কোণের কনসেপ্টটা। নেক্সট টপিকে আসি। নেক্সট টপিক যেটা হচ্ছে, এই রিলেশনটা মাথায় রাখতে হবে। 1 ডিগ্রি সমান এক সমকোণ সমান 90 ডিগ্রি, 1 ডিগ্রি সমান 60 মিনিট। মিনিটের ক্ষেত্রে কী করে লেখা হয়, উপরে একটা দাগ দিয়ে, আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। ঠিক আছে, সেকেন্ডের ক্ষেত্রে দুটো দাগ দেওয়া হয়। এই রিলেশনটা মাথায় রাখতে হবে। এবার কোণ পরিমাপের দুটো পদ্ধতি আছে, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি আর একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। বৃত্তীয় পদ্ধতি আর একটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি। আমি একটু খাতায় কলমে করে দেখাচ্ছি বৃত্তীয় পদ্ধতিটা কি আর ষষ্ঠিক পদ্ধতিটা কি। আচ্ছা, তার আগে আমাদের এই চিত্রটা একটু বুঝে নিতে হবে। এটা কি বলেছে দেখো, একটা আর্ট পেপারে 3টি এক কেন্দ্রীয় বৃত্ত আঁকলাম। 3টি এক কেন্দ্রীয় বৃত্ত মানে এখানে 3টা বৃত্তাকার বৃত্ত আছে, একটা বাইরে, তারপর মাঝে একটা, একটা ভেতরে, যাদের প্রত্যেকের কেন্দ্র হচ্ছে একটাই, সেই জন্য এক কেন্দ্রীয় বৃত্ত বলেছে। সবচেয়ে ছোট বৃত্তটির বৃত্ত থেকে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ এডি বৃত্ত বরাবর সরু তার বসিয়ে কেটে নিলাম। ঠিক আছে, এডি মানে সবচেয়ে ছোট বৃত্ত, মানে একদম ভেতরের বৃত্তটা। তো ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের একটি বৃত্তচাপ, মানে যেটা ব্যাসার্ধের দৈর্ঘ্য, মানে ও এ আর ওডি তো এখানে ছোট বৃত্তের ব্যাসার্ধ, এই ব্যাসার্ধের সমান করে এই যে বৃত্তচাপ এডি, এটা কেটে নেওয়া হয়েছে। এবং ও এ আর ওডি যুক্ত করা হলো, ও এ আর ওডি যুক্ত করা হলো। মানে ব্যাপারটা বুঝতে পারছো নাকি আমি জানি না, কাটা কম্পাস থাকলে দেখাতাম। এইখানে কাটা বসিয়ে পেন্সিলটাকে এ পর্যন্ত নিয়ে গিয়ে তারপর এতে বসিয়ে কেটে নেওয়া হলো ডি। ঠিক আছে, তারপর ও এ আর ওডি যুক্ত করা হলো। তার ফলে যে কোণটা পেলাম এওডি, যা ওই ছোট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ। ভালো করে ব্যাপারটা বুঝবে, ব্যাসার্ধের দৈর্ঘ্য যা, তার সমান এই চাপটা নেওয়া হয়েছে, আর এই চাপটা দ্বারা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে এওডি। ও এ ও ওডি বর্ধিত করলাম, ও একে বাড়ানো হলো আর ওডিকে বাড়ানো হলো, যা অন্য দুটি বৃত্তকে কোথায় কোথায় ছেদ করলো। ও একে বাড়ালে বি এবং সি বিন্দুতে ছেদ করেছে, আর ওডিকে বাড়ালে ই আর এফ বিন্দুতে ছেদ করলো। যাই হোক, চিত্রটা তোমাদের চোখের সামনে খোলা থাকলে পেজ নাম্বার 270 আছে, চোখের সামনে রেখে তারপরে লেখাটা দেখো কি বলছে। দেখো, মেপে দেখছি বি চাপটির দৈর্ঘ্য, বিই যে চাপটা আছে সেটার দৈর্ঘ্য, অর্থাৎ বি চাপ বরাবর রাখা সুতোর দৈর্ঘ্য ওবির সঙ্গে সমান সংশ্লিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য। আর সিএফ যে চাপটা টানা হয়েছে, ছবিটা ভালো করে দেখবে, সিএফ চাপটা কার সঙ্গে সমান হবে, ওসির সঙ্গে সমান হবে, তাই না? এবার বলছে পেলাম বিওই আর সিওএফ, বিওই আর সিওএফ ও সংশ্লিষ্ট বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা উৎপন্ন সম্মুখ কেন্দ্রস্থ কোণ। তার মানে এখানে যেহেতু ছোট বৃত্তটার ব্যাসার্ধের চাপ নিয়ে প্রথম চাপটা আঁকা হয়েছিল, তার পরেরগুলো রেখাগুলোকে কন্টিনিউ বাড়িয়ে দিলে তাহলে পরের বৃত্তগুলোর ক্ষেত্রেও যে চাপটা সৃষ্টি হবে সেই চাপটা কিন্তু ওই বৃত্তের ব্যাসার্ধের সমানই হবে। তাহলে এখান থেকে কি বলছে দেখো, যে কোনো বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্য বিশিষ্ট চাপ সবসময় কেন্দ্রে
একটি নির্দিষ্ট পরিমাণ কোণ উৎপন্ন করে। মানে এই তিনটে বৃত্তের ক্ষেত্রেই কিন্তু কোণের পরিমাপটা কিন্তু একই থাকছে, যদিও বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য বাড়লেও কোণের মাপটা কিন্তু চেঞ্জ হচ্ছে না। ব্যাপারটা বোঝাতে পারছি? একদম ভেতরের বৃত্তে যে কোণটা সৃষ্টি হয়েছে সেটা বাইরের বৃত্তের ক্ষেত্রে যদি দেখতে যাই, মানে আমি যদি মাঝের বৃত্তটা দেখি তাহলে মানে একদম ভেতরের বৃত্ততে কী আছে, এওডি কোণের মান যা হবে মাঝের বৃত্তর ক্ষেত্রে ইওবি কোণের মান তাই হবে, আর একদম শেষ বৃত্তর ক্ষেত্রে এফওসি এর মানও কিন্তু তাই হবে। তার মানে কি, কোণটা কিন্তু ধ্রুবক। কখন ধ্রুবক হচ্ছে? যখন বৃত্তের ব্যাসার্ধের সমান চাপ নিয়ে চাপ টানার পর সেই চাপটা কেন্দ্রে যে কোণটা উৎপন্ন করছে সেই কোণের মান কিন্তু সকলের ক্ষেত্রে একই, যদি এক কেন্দ্রীয় বৃত্ত হয়। তো এটাকে আরেকটু অন্যভাবে যুক্তি দিয়ে প্রমাণ করা হয়েছে যে এই কোণটা কেন সবার ক্ষেত্রে একই হচ্ছে। দেখো লেখা হয়েছে, আমি যুক্তি দিয়ে প্রমাণ করি যে রেডিয়ান একটি ধ্রুবক কোণ। এই চিত্রটা লক্ষ্য করো, ঠিক আছে? বলছে ধরি কোনো বৃত্তের কেন্দ্র হচ্ছে ও, এই বৃত্তটার কেন্দ্র হচ্ছে ও, আর তার ব্যাসার্ধ হচ্ছে ও এ। তার ব্যাসার্ধ কি? ও এ। এই ও এর মান ধরে নেওয়া হয়েছে আর, ঠিক আছে? আর এই ও এ ব্যাসার্ধের সমান করে এতে কাটা বসিয়ে, ও এর মানের সমান করে এতে কাটা বসিয়ে একটা চাপ টানা হলো, যে চাপটা কোন বিন্দুতে ছেদ করেছে? বি বিন্দুতে। দেখো এখানে বলেছে ও এ ব্যাসার্ধের দৈর্ঘ্যের সমান দৈর্ঘ্যের একটি চাপ এ বি বৃত্তের কেন্দ্র ওতে এ ও বি কোণ উৎপন্ন করেছে। এই এ ও বি কোণটা উৎপন্ন করেছে। আমরা জানি যে বৃত্ত দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণ 4 সমকোণের সমান। বৃত্ত দ্বারা যে কেন্দ্রে যে কোণটা সৃষ্টি হয়, একটা বৃত্ত কেন্দ্রে যে কোণ সৃষ্টি হয় সেটা 4 সমকোণের সমান। 4 সমকোণ মানে 4 × 90 ডিগ্রি, মানে 360 ডিগ্রির সমান। এবার কি লিখেছে দেখো, বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য, বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য কী হবে? বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য হবে আর, কারণ কি এই ব্যাসার্ধের সমান চাপ নিয়েই তো এটা টানা হয়েছে, তাই বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য আর লিখেছে, ডিভাইডেড বাই বৃত্তের পরিধি। টোটাল বৃত্তের পরিধি কি হয়? পরিধির সূত্র হচ্ছে 2πr, ক্লাস 9-এ শিখে এসছো। তাহলে বৃত্তচাপ এবি এর দৈর্ঘ্য আর, আর বৃত্তের পরিধি হচ্ছে 2πr। এবার আর আর কেটে দাও, তাহলে 1/2π। এবার বৃত্তচাপ এবি এর জন্য কি কোণ কেন্দ্রে উৎপন্ন হয়েছে? এ ও বি কোণ উৎপন্ন হয়েছে, তাই এখানে এ ও বি লিখেছে। ডিভাইডেড বাই টোটাল বৃত্তের পরিধি যদি আমি দেখি তাহলে কেন্দ্রে কত কোণ উৎপন্ন হয়? 4 সমকোণ, যেটা বলেই দিয়েছে এখানে আগে। তাই জন্য বৃত্তের পরিধির জন্য কত সমকোণ কোণ উৎপন্ন হচ্ছে? 4 সমকোণ, মানে 4 × 90 ডিগ্রি। এবার এ ও বি কোণের মান কি লিখেছে? এই যে কোণটা যেটা সৃষ্টি হয় যেটা ধ্রুবক কোণ তো, এবং এটার মান লিখেছে 1 রেডিয়ান। 1 রেডিয়ান ডিভাইডেড বাই 4 সমকোণ। তো জ্যামিতি থেকে পাওয়া যায় যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান। মাথায় রাখবে, আবার বলছি, যে কোনো বৃত্তের বিভিন্ন দৈর্ঘ্যের চাপের দ্বারা উৎপন্ন কেন্দ্রস্থ কোণগুলির অনুপাত সেই সব চাপের দৈর্ঘ্যের অনুপাতের সমান। মানে চাপের দৈর্ঘ্য যত বাড়বে কেন্দ্রস্থ কোণের মানও তত বৃদ্ধি পাবে, চাপের দৈর্ঘ্য যত কম হবে তত কেন্দ্রস্থ কোণের মানও তত কমবে। সুতরাং কোণ এ ও বি ডিভাইডেড বাই 4 সমকোণ ইজুকাল টু আমরা লিখতে পারি, উল্টে ঘুরিয়ে লেখা হয়েছে, বৃত্ত মানে এই দুটো কী হয়? পরস্পরের সঙ্গে সমান করে দেওয়া হয়েছে। মানে কোণ এ ও বি বাই 4 সমকোণ মানে কোণের সঙ্গে চাপের দৈর্ঘ্যের অনুপাত সমান করে দেওয়া হয়েছে। কোণের দৈর্ঘ্য কি? এ ও বি বাই 4 সমকোণ। কোন চাপের জন্য এ ও বি কোণটা সৃষ্টি হয়েছে? এ বি চাপের জন্য। আর 4 সমকোণ, গোটা বৃত্তের পরিধি যদি আমি ঘুরে আসি তাহলে 4 সমকোণ কোণ সৃষ্টি হবে। তা চাপের সঙ্গে কোণের অনুপাতটা সেম করে দিয়েছে। কোণ এ ও বি সমান সমান 1 রেডিয়ান ডিভাইডেড বাই 4 সমকোণ ইজুকাল টু বৃত্তচাপ এ বি এর দৈর্ঘ্য কত? ধরে নেওয়া হয়েছে 1, ঠিক আছে, ডিভাইডেড বাই বৃত্তের পরিধি আমরা জানি 2π, ঠিক আছে। তো তাহলে এটাকে যদি আমি ক্যালকুলেশন করি, 1 রেডিয়ান ইজুকাল টু কী হবে? 4 সমকোণ 1-এর সাথে গুণ হয়ে যাবে, তোমার 4 সমকোণ বাই 2π। তা 2 দিয়ে 4কে কাটলে কী হবে? 2 সমকোণ বাই π। এবং এই 1 রেডিয়ান যে মানটা আমি পেলাম 2 সমকোণ বাই π, এবং এই মানটি একটি ধ্রুবক সংখ্যা, ঠিক আছে। এই মানটা কি? একটা ধ্রুবক সংখ্যা, কারণ 2 সমকোণ ও π উভয়ই কিন্তু ধ্রুবক। 2 সমকোণ বলতে 2 × 90 ডিগ্রি বোঝায়, π মানে 22-এর 7, ঠিক আছে। আবার অন্যভাবে বলতে গেলে 180 ডিগ্রি বোঝায়। কীভাবে 180 ডিগ্রি? দেখো নিচের বক্সে বলেছে 1 রেডিয়ান সমান সমান 2 সমকোণ বাই π পেলাম। 1 রেডিয়ানকে 1 মাথায় এরকম সি দিয়ে লেখা হয় ইজুকাল টু 2 সমকোণ বাই π। তাহলে
পাই যদি এর সাথে গুণ হয় তাহলে পাই রেডিয়ান সমান সমান 2 সমকোণ, আর 2 সমকোণ মানে কি বোঝায় 180 ডিগ্রি। তাহলে পাই রেডিয়ান ইজুকাল টু কী বোঝায় 2 সমকোণ বা 180 ডিগ্রি। তাহলে ত্রিকোণমিতিতে পাই রেডিয়ানের জায়গায় আমরা 180 ডিগ্রি লিখতে পারি। তাই এটা বোঝানো খুব দরকার ছিল আগে, যাতে তোমাকে বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতিটা বোঝাতে সুবিধা হয়। এবারে আমরা বৃত্তীয় পদ্ধতি আর ষষ্ঠিক পদ্ধতিতে যাব। আচ্ছা, বৃত্তীয় পদ্ধতি একদিকে লিখছি, একদিকে লিখছি ষষ্ঠিক পদ্ধতি। ভালো করে বুঝবে, ষষ্ঠিক পদ্ধতিতে মানগুলো সবসময় ডিগ্রিতে লেখা হয়। ধরো 30 ডিগ্রি আছে, ডিগ্রিতে লেখা হয়। আর বৃত্তীয় পদ্ধতিতে মানটা কিভাবে কত লিখবো এটাকে দেখো, বৃত্তীয় পদ্ধতিতে যে মানটা বলে দেয় ষষ্ঠিক পদ্ধতিতে যে মানটা বলে দেয় সেটা থেকে বৃত্তীয় পদ্ধতিতে আসতে গেলে কত দিয়ে গুণ করতে হবে, ইন্টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। ঠিক আছে, পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। তাহলে 30 ডিগ্রিকে যদি আমি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে আমি গুণ করি, তাহলে 30 ডিগ্রি আর 180 ডিগ্রি কাটলে পাই রেডিয়ান বাই 6 আসছে। ঠিক আছে, তার মানে যে কোণের মানটা ষষ্ঠিক পদ্ধতিতে 30 ডিগ্রি সেটাই বৃত্তীয় পদ্ধতিতে মান কত, পাই রেডিয়ান বাই 6। আবার যদি ধরো তোমাকে বললো পাই রেডিয়ান বাই 6 বলে দিল, এবার তোমাকে ষষ্ঠিক পদ্ধতিতে মান বের করতে বললো, তখন কি করবে, তখন কি করতে হয়, তখন পাই রেডিয়ানের জায়গায় 180 ডিগ্রি বসাতে হয়। তার মানে কি 180 ডিগ্রি মানে এখানে কত আছে, পাই রেডিয়ান বাই 6, তাহলে পাই রেডিয়ান বাই 6 মানে 180 ডিগ্রি বাই 6, তাহলে 30 ডিগ্রি। এই কনসেপ্টটা বুঝতে গেলে আগের যেটা প্রমাণটা বোঝালাম সেটা বুঝলে তবেই এটা বোঝা যেত। ওই জন্য আমি আগে ওইটার ব্যাখ্যাটা দিলাম, তারপর এটা বললাম। ঠিক আছে, এবার তুমি যে কোনো কোণ, যেমন ধরো আমি এখানে যদি বৃত্তীয় পদ্ধতিতে তোমাকে বলি পাই রেডিয়ান বাই 3, এটা ষষ্ঠিক পদ্ধতিতে মান কত হবে, তুমি জাস্ট 180 ডিগ্রি বসাবে পাই রেডিয়ানের জায়গায়, 3 বসাবে, কাটাকুটি করলে 60 ডিগ্রি বেরিয়ে গেল। আবার যদি বলে তোমাকে 45 ডিগ্রি ষষ্ঠিক পদ্ধতি রেখে যদি তোমায় কিসে নিয়ে যেতে হয়, বৃত্তীয় পদ্ধতিতে নিয়ে যেতে হয়, তখন কি করবে, স্বাভাবিকভাবে 45 ডিগ্রিকে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করবে। তা 45 ডিগ্রি যখন 180 ডিগ্রি দিয়ে কাটাকুটি হবে কি হবে, অবশ্যই হবে। কত হবে, 4। তার মানে পাই রেডিয়ান বাই 4। তার মানে যেটা ষষ্ঠিক পদ্ধতিতে 45 ডিগ্রি সেটা বৃত্তীয় পদ্ধতিতে পাই রেডিয়ান বাই 4। আশা করি ক্লিয়ার করতে পেরেছো। ঠিক আছে, এই হচ্ছে প্রসেস। এবার সবসময় পাই রেডিয়ান লেখে না, সবসময় পাই বাই 4 বা পাই বাই 3 এরকমও লিখে দেয়, লেখা উচিত পাই রেডিয়ান বাই এত। এই গেল টোটাল বিষয়। এবার যদি আমরা তোমার ডিগ্রি মিনিটের অঙ্কগুলোকে দেখি, আমরা একেবারে অনুশীলনীতে চলে যাচ্ছি, কারণ এই অঙ্কগুলো মোটামুটি নতুনত্ব আর কিছু জানার সেরকমভাবে কিছু নেই। এবার টোটাল অঙ্ক ধরে আমরা এগোবো। ঠিক আছে, আমি যদি 1 নম্বর অঙ্কটা দেখি, তোমাকে বলেছে ডিগ্রি মিনিট ও সেকেন্ডে প্রকাশ করতে, তাহলে 832 কি বলেছে, মিনিট, 832 মিনিট বলেছে। তো 1 ডিগ্রি সমান কত ছিল, 60 মিনিট ছিল। 1 ডিগ্রি সমান এক্ষুনি যে রিলেশনটা তোমাদেরকে দেখতে বলেছিলাম, পেন্সিল দিয়ে বক্স করে দিয়েছিলাম, ঠিক আছে, 1 ডিগ্রি সমান 60 মিনিট ছিল। তাহলে মিনিট থেকে যদি ডিগ্রিতে যেতে হয় তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে 832কে, ভাগ করি। তাহলে কত পেলাম, 13 ডিগ্রি 52 মিনিট পেলাম। ঠিক আছে, তার মানে 832 মিনিট সমান সমান 13 ডিগ্রি 52 মিনিট। তোমাকে যদি ছোটোবেলার নিয়মে যদি আমি এটাকে ভাগ করে দিই, ডিগ্রি মিনিট সেকেন্ড, তাহলে প্রতিটা ঘরের মধ্যে কত করে ডিফারেন্স, 60 করে।
মানে ডিগ্রি থেকে মিনিটে আসতে গেলে কী করতে হবে, 60 দিয়ে গুণ করতে হবে, মিনিট থেকে সেকেন্ডে যেতে গেলে 60 দিয়ে গুণ করতে হবে, আর ডিগ্রি থেকে ডাইরেক্ট সেকেন্ডে আসতে গেলে 60 × 60 মানে 3600 দিয়ে গুণ করতে হবে। আবার উল্টোভাবে সেকেন্ড থেকে মিনিটে যেতে গেলে কী করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। আবার মিনিট থেকে ডিগ্রিতে যেতে গেলে কী করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে। আবার ডাইরেক্ট সেকেন্ড থেকে ডিগ্রিতে গেলে 60 × 60 মানে 3600 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা এখানে যেহেতু মিনিট বলে দিয়েছে, মিনিট থেকে ডিগ্রিতে যাব, তাহলে 60 দিয়ে ভাগ করতে হবে। রিলেশনটা বোঝাতে পারলাম? এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। তো এই 832 মিনিট গেল। এবারে আমি অন্যান্য অঙ্কগুলো একটু দেখাই। যেমন ধরো দিয়েছে তোমাকে একদম লাস্ট অঙ্কটা দেখাই, এগুলো নিজেরা করবে বাড়িতে। 5 নম্বর অঙ্কটা 72.04 ডিগ্রি, এটাকে তোমাকে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করতে হবে। তা তুমি এটাকে লিখতে পারো 72 প্লাস 0.04 মানে 72 ডিগ্রি আর 0.04 ডিগ্রিতে ভাগ করে নিলে, ঠিক আছে। এবার কি হলো, 72 ডিগ্রি তো পেয়ে গেলে। এবার এই ডিগ্রিটাকে যদি মিনিটে নিয়ে যেতে হয়, 0.04কে আমাকে কত দিয়ে গুণ করতে হবে, 60 দিয়ে গুণ করলে সেটা কিসে চলে আসবে, মিনিটে চলে আসবে। তাহলে 72 ডিগ্রি প্লাস 0.04কে 60 দিয়ে গুণ করব, কত হবে দেখো। যারা দশমিকের একটু প্রবলেম আছে তাদের জন্য 0.04 × 60, শূন্য বসিয়ে দাও, 4 × 6 = 24, ঠিক আছে। নর্মাল গুণ করব, দশমিকটা না দেখেই আমি গুণটা করছি, দশমিকটাকে দেখব না। 04 মানে বাঁ দিকে জিরোর কোনো ভ্যালু নেই, 4 দিয়ে 60কে গুণ করলাম 240। তাহলে কটার আগে দশমিক আছে, দুটোর আগে দশমিক বসিয়ে দাও, 2.40। তা 2.40 মিনিট। এবার দেখো এটাকে কি করব, আবার ভাঙবো। 72 ডিগ্রি 2.40কে লিখতে পারি 2 মিনিট প্লাস 0.40 মিনিট। এবার 72 ডিগ্রি 2 মিনিট প্লাস 0.40কে আবার যদি সেকেন্ডে নিয়ে আসতে আবার 60 দিয়ে গুণ করতে হবে, তাহলে সেক্ষেত্রে কত হবে, 0 0 4 6 24, দুটোর আগে দশমিক মানে 24 হবে অ্যান্সার। তার মানে 24 সেকেন্ড। 72 ডিগ্রি মানে অ্যান্সার কত, তার মানে 72.04 ডিগ্রি ইজ ইকুয়াল টু 72 ডিগ্রি 2 মিনিট 24 সেকেন্ড। তাহলে এটা বুঝতে পারলে যে কীভাবে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করা হয়। তো আমি দুটো করিয়ে দিলাম, ফার্স্টেরটা লাস্টেরটা, মাঝেরগুলো নিজেরা চেষ্টা করলে আশা করি পারবে। নেক্সট অঙ্কে যাই, যেটা বলেছে বৃত্তীয় মান নির্ণয় করো। 2-এর অঙ্কগুলো, 2-এর অঙ্ক যদি দেখি, বৃত্তীয় মান নির্ণয় করতে বলেছে। সেখানে দেখো প্রথম 60 ডিগ্রি আর 135 ডিগ্রি যেটা আছে, তোমরা তো জানোই পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করতে হবে। তো মোটামুটি পরপর 4টে, কোনো সমস্যা নেই। সমস্যা হয়ে যাচ্ছে কোনটা, 5-এর অঙ্কগুলো থেকে, 5, 6, 7, 8 যেগুলো ডিগ্রি মিনিট সেকেন্ডে আছে। তার মানে তোমাকে করতে হবে কি, ডিগ্রি মিনিট সেকেন্ড যেগুলো আছে সেগুলোকে টোটালটাকে তোমাকে ডিগ্রিতে নিয়ে আসতে হবে। যেমন ধরো আমি 5-এর অঙ্কটা দেখাই, এগুলো শর্ট কোয়েশ্চেনে আসে, ঠিক আছে, মানে অঙ্কের যে শর্ট কোয়েশ্চেনগুলো থাকে সেগুলোতে আসে। তো 22 ডিগ্রি 30 মিনিট এটা দেওয়া আছে। তাহলে তোমাকে কি করতে হবে, পুরোটাকে ডিগ্রিতে নিয়ে যেতে হবে। দেখো 22 ডিগ্রি আছে প্লাস 30 মিনিট আলাদা করে দিলাম। এবার আমরা মিনিট থেকে যদি ডিগ্রিতে যেতে চাই, তাহলে কি করতে হবে, 60 দিয়ে ভাগ করতে হবে, মানে 30/60। 30/60 করলেই সেটা কিসে চলে যাবে, ডিগ্রিতে চলে যাবে। তা 30/60 মানে কত, কাটাকুটি করলে 1-এর 2 ডিগ্রি, মানে কত ডিগ্রি হচ্ছে, 22.5 ডিগ্রি। তো 22.5 ডিগ্রিকে যদি আমি পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করে দিই, তাহলেই আমার পুরোটা কিসে চলে আসবে, বৃত্তীয় পদ্ধতিতে চলে আসবে, বৃত্তীয় মান বেরিয়ে যাবে। তো 22 × 2 = 44, 45/2 ইন্টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তা 45 দিয়ে যদি আমি এটা কাটি, 4 মানে পাই রেডিয়ান বাই 8, 4 × 2 = 8। ওকে, ক্লিয়ার হলো কিভাবে এলাম। তার মানে তোমাকে সবসময় সব মানগুলোকে ডিগ্রিতে নিয়ে এসে তারপরে অঙ্কটা করতে হবে। বাকি অঙ্কগুলো নিজেরা একটু ট্রাই করতে হবে, কিছু করার নেই। এর পরের অঙ্কে আসছি, 3 নম্বর অঙ্কে। যদিও এগুলো আমি ছবি পাঠিয়ে দেবো, আপাতত দেখো আমি দ্রুত করাচ্ছি যতটা আজকে হয়।
ত্রিভুজ এবিসি এর ত্রিভুজ এ বি সি ত্রিভুজ এবিসি এর এসি সমান সমান বিসি, এসি বাহুর সঙ্গে বিসি বাহু সমান বলে দিয়েছে। তাহলে ন্যাচারালি বুঝতে পারছো যখন একটা ত্রিভুজের দুটো বাহু সমান হয় তখন তাদের বিপরীত কোণগুলো সমান হয়, মানে এখানে কোণ এ আর কোণ বি সমান। এবার তোমাকে কি বলেছে, বিসি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করা হলো। আচ্ছা, ডি পর্যন্ত বর্ধিত করলাম। যদি এসিডি 144 ডিগ্রি হয়, এই কোণটা বলে দিয়েছে তোমাকে 144 ডিগ্রি, তবে এবিসি ত্রিভুজের প্রতিটি কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। এই ত্রিভুজের মধ্যে থাকা ভেতরের সবকটা কোণের মান নির্ণয় করতে বলেছে। এবার দেখো এখানে একটা জ্যামিতিও কাজ করছে। জ্যামিতিটা কি? আমরা জানি ত্রিভুজের বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, মানে এখানে সি কোণ যেটা আছে সেটা এ কোণ প্লাস বি কোণের যোগফলের সমান, মানে এ কোণ আর বি কোণ যোগ করলে আমরা কত পাবো? 144 ডিগ্রি পাবো। ঠিক আছে, কথাটা বোঝাতে পারলাম কি বলতে চাইছি? বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান, এই দুটো কোণের যোগফলের সমান। এবারে অঙ্কটা কিভাবে করব দেখো, কোণ এসিডি তোমাকে বলে দিয়েছে 144 ডিগ্রি, আর কি বলে দিয়েছে? এসি সমান সমান বিসি। তাহলে কোণ এই কোণটা কত হবে? কোণ এসিবি ইজুকাল টু কত হবে? দেখো এই পুরো কোণটা হচ্ছে 180 ডিগ্রি, তার থেকে যদি আমি এসিবি কোণটাকে বাদ দিয়ে দিই, মানে 180 ডিগ্রি মাইনাস 144 ডিগ্রি করি, তাহলে কত পাবো? 36 ডিগ্রি। তার মানে এই কোণটার মান হচ্ছে 36 ডিগ্রি। ঠিক আছে, এরপর যেটা আসছি, এই কোণটা যখন 36 ডিগ্রি পেয়ে গেলাম, আর এই দুটো কোণের মান কি বললাম? সমান। ভালো করে কথাটা বুঝবে। তাহলে এই দুটো কোণের মান কত হবে? কোণ সিএবি প্লাস প্লাস বলছি ইজুকাল টু কোণ এবিসি, এই দুটো তো কোণ সমান, ইজুকাল টু কী হবে? দেখো ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত হয়? 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এই কোণটা বাদ দিয়ে দেবো, মাইনাস করে দেবো, ডিভাইডেড বাই তাহলে কি হলো? 180 ডিগ্রি থেকে আমি 36 ডিগ্রিটাকে বাদ দিলাম, বাদ দিলে কি হবে? এই দুটো কোণের যোগফল পাবো, হ্যাঁ কি না? মানে 180 ডিগ্রি থেকে যদি আমি এই কোণটাকে বাদ দিই, তাহলে বাকি যে কোণটা পাবো সেটা এই দুটো কোণের যোগফল। তাহলে এই দুটো কোণের যোগফলকে যদি আমি 2 দিয়ে ভাগ করে দিই, তাহলে প্রত্যেকটা কোণের মান কত পেয়ে যাব? তাহলে 180 থেকে 36 বাদ দিলে কত হয়? 144। তাকে 2 দিয়ে ভাগ করলাম, তাহলে কত পাবো? ইজুকাল টু 72 ডিগ্রি। কারণ ব্যাপারটা এইখানটা কিন্তু ব্যাপারটা বুঝবে। আবার বলছি, তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি। 180 থেকে আমি কোনটাকে বাদ দেবো? 36 ডিগ্রি কোণটাকে বাদ দেবো। বাদ দিলে বাকি যেটা পাবো মানে 144 ডিগ্রি, সেটা হচ্ছে এই দুটো কোণের সমষ্টি। এই দুটো কোণের সমষ্টি কত? 144 ডিগ্রি। 144 ডিগ্রিকে 2 দিয়ে ভাগ করে দিলে কি পাবো? 2 দিয়ে কেন ভাগ করছি? যেহেতু এই দুটো কোণের মান সমান, তাই 2 দিয়ে ভাগ করলে পেলাম 72 ডিগ্রি। তার মানে এই কোণটার মানও 72 ডিগ্রি, এই কোণটার মানও 72 ডিগ্রি। তাহলে তিনটে কোণের বৃত্তীয় মান পেয়ে গেছি। একটা এই কোণের মান হচ্ছে 36 ডিগ্রি, এই কোণের মান 72, এই কোণের মান 72। তাহলে এদের বৃত্তীয় মান বের করতে বলেছে। তা বৃত্তীয় মান বের করতে গেলে কি হবে? সিএবি ইজুকাল টু এবিসি ইজুকাল টু কত হবে? যেহেতু দুটো কোণের মান 72 ডিগ্রি, 72 ডিগ্রিকে পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে গুণ করে দেবো। তাহলে কাটাকুটি করলে 36 দিয়ে 36 দুগুণে 72, আর এটা হবে 5। তার মানে 2 পাই রেডিয়ান বাই 5, এই দুটো কোণের প্রত্যেকের মান। ঠিক আছে, আর বাকি আছে কোন কোণটা? এই কোণটা এসিবি। এসিবি কোণের মান কত? 36 ডিগ্রি। তাহলে 36 ডিগ্রি ইন্টু পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি। তো 36 দিয়ে যদি আমি কাটি তাহলে কত পাবো? 5। তার মানে আলটিমেট কত পেলাম? পাই রেডিয়ান বাই 5। ঠিক আছে, তার মানে আলটিমেট যে কোণগুলোর বৃত্তীয় মান বের করে ফেললাম। এরপরে নেক্সট অঙ্কে কি বলেছে? নেক্সট অঙ্কে বলেছে একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর 2 পাই বাই 5 হলে ষষ্ঠিক পদ্ধতিতে ওই কোণদ্বয়ের মান লিখি।
একটি সমকোণী ত্রিভুজের সূক্ষ্ম কোণ দুটির অন্তর, দেখো অঙ্কটা বোঝো, একটা সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজ কাকে বলে? যে ত্রিভুজের একটি কোণ 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ, এই কোণটা 90 ডিগ্রি। আর এখানের মধ্যে সূক্ষ্মকোণ কোণগুলো, বাকি যে দুটো কোণ পড়ে আছে সেই দুটো কোণ অবশ্যই করে সূক্ষ্মকোণ হবে। সূক্ষ্মকোণ মানে কি? যাদের মান 90 ডিগ্রি অপেক্ষা ছোট বা কম। এই সূক্ষ্মকোণ দুটির অন্তর তোমাকে বলে দিয়েছে 2π/5। আচ্ছা, এই দুটো কোণকে যদি আমি একটা কোণকে আলফা আর একটা কোণকে বিটা ধরে নিই, ধরো একটা আলফা একটা বিটা, দেখো একটা জিনিস মনে রাখবে, সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি যে দুটো কোণ থাকে সেই দুটো কোণের সমষ্টি অলওয়েজ কত হয়? 90 ডিগ্রি। বলবে কেন? কারণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি থেকে যদি আমি এই কোণটাকে বাদ দিই, 90 ডিগ্রি কোণ, এটা তো জানি, এটাকে বাদ দিয়ে দিলে কত পড়ে থাকে? 90 ডিগ্রি পড়ে থাকে। তাহলে ওই 90 ডিগ্রিটা কোথা থেকে এলো? এই দুটো কোণ যোগ করে এলো। তাই জন্য সমকোণী ত্রিভুজের সমকোণ বাদে বাকি দুটো কোণের সমষ্টি অলওয়েজ হয় কত? 90 ডিগ্রি। আর আমাকে অন্তর বলে দিয়েছে, অন্তর মানে দুটো কোণের, এই দুটো সূক্ষ্মকোণের অন্তর মানে আলফা মাইনাস বিটা, তোমাকে বলে দিয়েছে কত? π/12। মানে π/12 মানে পায়ের মান 180 ডিগ্রি বসিয়ে দাও, /12 কত হবে? 15 ডিগ্রি। তার মানে আলফা প্লাস বিটা পেলাম 1 নং সমীকরণ, আর আলফা মাইনাস বিটা ইজুকাল টু 15 ডিগ্রি, এটা হচ্ছে 2 নং সমীকরণ। ওকে, এবার এই দুটো সমীকরণকে আমরা যেরকম অপনয়ন পদ্ধতিতে সমাধান করি সেরকম করবো। আলফা প্লাস বিটা ইজুকাল টু 90 ডিগ্রি আর আলফা মাইনাস বিটা ইজুকাল টু 15 ডিগ্রি, দুটো সমীকরণকে যোগ করে দেবো, কারণ এখানে বিটার চিহ্ন আলাদা আছে। বিটা প্লাস বিটা মাইনাস বিটা কেটে গেল, আলফা আলফা যোগ করলে 2 আলফা ইজুকাল টু কত হবে? 105 ডিগ্রি। তাহলে আলফা ইজুকাল টু কত হবে? 105 ডিগ্রি ডিভাইডেড বাই 2, 105কে 2 দিয়ে ভাগ করব। আচ্ছা, এইখানে একটা জিনিস আমার মনে হয় আমি খেয়াল করিনি আমি। আচ্ছা, এখানে এটা π/12 নয়, কিন্তু এটা আমি পরের অঙ্কে চোখ চলে গেছে, এটা 2π/5 ছিল। সরি, এক্সট্রিমলি সরি, আমি খেয়াল করিনি। এই অঙ্কটায় 2π/5 ছিল। তাহলে এটা কত হবে? ক্যালকুলেশনটা আমার ভুল হয়ে গেল। আচ্ছা, কেটে দিই। 2π/5 মানে 2-এর জায়গায় 180 ডিগ্রি বসাবো, এই পায়ের জায়গায় 180 ডিগ্রি বসাবো, ডিভাইড বাই 5, 5 দিয়ে কাটলে 36, মানে হচ্ছে 72 ডিগ্রি। ঠিক আছে, তার মানে আলফা মাইনাস বিটা ইজুকাল টু কত পেলাম? 72 ডিগ্রি। অ্যাকচুয়ালি আমি অঙ্কটা করতে গিয়ে 5 নম্বর অঙ্কের দিকে চোখ চলে গিয়ে 5 নম্বর অঙ্ক দেখো π/12 আছে, সেই জন্য আমি খেয়াল করিনি। তাহলে কি হলো? আলফা প্লাস বিটা কত পেলাম? 90 ডিগ্রি, আর আলফা মাইনাস বিটা পেলাম কত? 72 ডিগ্রি। দুটোকে যোগ করে দিই, প্লাস বিটা মাইনাস বিটা কেটে যাবে, 2 আলফা ইজুকাল টু কত হবে? 162 ডিগ্রি। তাহলে আলফা ইজুকাল টু কত হবে? 162কে 2 দিয়ে ভাগ করলে হয় 81 ডিগ্রি। ঠিক আছে, তাহলে আলফার মান যখন পেয়ে গেলাম, যে কোনো একটা সমীকরণে বসিয়ে দাও আলফার মান, তাহলে বিটার মান পেয়ে যাবে। তাহলে আলফা প্লাস বিটা ইজুকাল টু যদি 90 ডিগ্রি হয়, আর আলফার মান যখন তুমি 81 পেয়ে গেছো, 81 বসিয়ে দাও, তাহলে বিটা ইজুকাল টু কত হবে? 90 ডিগ্রি মাইনাস 81 ডিগ্রি, এই দিকে নিয়ে এলে তাহলে বিটা ইজুকাল টু 9 ডিগ্রি। তাহলে বিটার মান পেয়ে গেলাম 9 ডিগ্রি। ষষ্ঠিক পদ্ধতিতে তোমাকে মান বের করতে বলেছে। ষষ্ঠিক পদ্ধতিতে কোণ দ্বয়ের মান হচ্ছে একটা 81 ডিগ্রি হলো আর একটা 9 ডিগ্রি। ক্লিয়ার? এরপরের যে 5 নম্বর অঙ্কটা দিয়েছে, 5 নম্বর অঙ্কে কি বলেছে? একটি ত্রিভুজের একটি কোণের পরিমাপ 65 ডিগ্রি, দ্বিতীয় কোণের পরিমাপ π/12, তাহলে তৃতীয় কোণটির ষষ্ঠিক ও বৃত্তীয় মান বের করো। তাহলে একটা কোণ কত বলেছে? 65 ডিগ্রি, 65 ডিগ্রি। দ্বিতীয় কোণ কত? π/12, পায়ের মান কত? 180 ডিগ্রি বাই 12, মানে হচ্ছে 15 ডিগ্রি। এবার তৃতীয় কোণের মান কত হবে? তৃতীয় কোণের মান কত হবে? ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি 180 ডিগ্রি, তার থেকে বিয়োগ দেব, কত বিয়োগ দেব? এই দুটো কোণের যোগফল, মানে 65 ডিগ্রি প্লাস 15 ডিগ্রি। তাহলে 180 ডিগ্রি মাইনাস 65 আর 15 যোগ করলে কত হয়? 80 ডিগ্রি। তাহলে কত হবে? 100 ডিগ্রি তৃতীয় কোণটার মান। এবার তৃতীয় কোণটার ষষ্ঠিক পদ্ধতিতে মান বেরিয়ে গেছে ডিগ্রিতে। বৃত্তীয় পদ্ধতিতে মান কত হবে? বৃত্তীয় পদ্ধতিতে তৃতীয় কোণটির ষষ্ঠিক পদ্ধতিতে মান 100 ডিগ্রি, তাহলে তৃতীয় কোণটির বৃত্তীয় পদ্ধতিতে মান কত হবে? 100 ডিগ্রিকে আমরা গুণ করব পাই রেডিয়ান বাই 180 ডিগ্রি দিয়ে। তাহলে আমি যদি এটাকে কাটাকুটি করি, ধরো 25 দিয়ে, 4 25 100,
হ্যাঁ 25 দিয়ে না, 5 দিয়ে যদি কাটি, 5 20 100, আর 5 দিয়ে কাটলে এটা 3 5 15 36। এবার আবার এটা কাটাকুটি যাবে কত দিয়ে, 4 দিয়ে যদি কাটি, 4 5 20, 4 নং 36, তাহলে 5 পাই রেডিয়ান বাই 9, তাই নয় কি, 5 পাই রেডিয়ান বাই 9, এটা হয়ে গেল 5 নম্বর অঙ্ক। তো মোটামুটি এই 5টা অঙ্ক করালাম। পরের দিনকে আমরা 20 প্রশ্নমালাটা পুরোটাই কমপ্লিট করিয়ে দেবো। পরের ভিডিওতে যেরকম শঙ্কুটা কমপ্লিট করিয়েছিলাম, তার আগে আমি একটু চাইছি তোমরা নিজেরা একটু ট্রাই করো বাড়িতে প্রত্যেকে, যেই যতটা পারবে, তারপরে আমি করিয়ে দিলে সেখান থেকে মিলিয়ে নেবে, হয়ে গেল, কোনো সমস্যা নেই। আর আমি তার আগে সলিউশানগুলো তোমাদেরকে পাঠিয়ে দিচ্ছি, কিন্তু সলিউশানগুলো দেখবে না, আটকে গেলে তবে দেখবে, খাতায় টুকে নেবে, টুকে নেওয়ার পর তারপর নিজে বাড়িতে চেষ্টা, মানে না দেখে করার চেষ্টা করবে, আটকে গেলে তারপর করবে।